আমরা সালফার নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে হয় সালফার ব্যক্তি সম্পর্কে অল্প কিছু হলেও ধারণা আমি আপনাদেরকে দিতে পারছি। আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে সালফারের ক্যারেক্টার বোঝার মানে চেষ্টা যারা করছেন তারা বুঝতে পারবেন। আমি যে জায়গাটাকে সালফারের জন্য বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি সেটা হলো রেভারেন্স। সে যে রেফারেন্সটা দেয়, যে সম্মানটা দেয় তার কথাবার্তায়, তার অ্যাটিটিউডে, তার জেস্চারে, এইটা আসলে দেখার মতো, এইটা ডিকোড করার মতো। আপনি রেফারেন্স ভালো দিল আর সালফার দিয়ে দিলেন তা কিন্তু না। আপনি রেফারেন্স আলা পার্সন দেখলেন তখন আপনার মাথার মধ্যে সালফার আসতে হবে। তারপরে না আপনি একটা ওয়ে পেলেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে গেল। 4,500 মেডিসিনের মধ্যে আপনি যদি বুঝেন যে এটা সালফারের দিকে যাচ্ছে তাহলে আপনার জন্য ইজি হলো না? রেফারেন্সের মধ্যে কতজন আছে? হয়তো 7টা 8টা মেডিসিন আছে। তাহলে 4,500 মেডিসিনের মধ্যে 8টা মেডিসিনকে আপনি আলাদা করতে পারতেছেন। এটা আপনার জন্য ডেফিনেটলি খুব আহ, ভালো হলো বলে আমি মনে করি। সালফারের ওয়েলথ নিয়ে আমি বলছিলাম। ওয়েলথের বিষয় তো ঘুরে ফিরেই আসে। ওয়েলথ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ভিডিওগুলা আবার দেখবেন, বারবার দেখবেন, দেখে দেখে আত্মস্থ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ভুল হচ্ছে না। যেহেতু আমরা ক্লাসিক্যালি যখন মেডিসিন ব্যবহার করি, কিং অফ সোরা, সালফার, যে কেউ চোখ বন্ধ করেই দেয়। ওই চোখ বন্ধ করে দেওয়ার থেকে জেনে বুঝে দেওয়াটা আমি মনে করি যে বেশি উত্তম। হ্যাঁ? আর সালফারের নলেজের প্রতি যে ক্রেভিংস, তার যে থিওরি, সেটা নিয়ে আমি গতদিন বলেছিলাম। সালফার প্রত্যেকটা জিনিস ডিপ থেকে ডিপ লেভেলে বোঝার চেষ্টা করে, যদি ডিপ লেভেলে না হোক অ্যাটলিস্ট সব বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা সে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবং যে যে পজিশনে, যে সালফার যে পজিশনে আছে সেই পজিশনে থেকেই তার জ্ঞান অর্জন করে। তার মানে আমরা মনে করব সালফার মানেই ইউনিভার্সিটির প্রফেসর হবে বা স্কুল টিচার হবে, বিষয়টা তা না। একজন মুচিও সালফার হতে পারে। সে ওই সেলাইয়ের কার্যক্রম, ওই জুতা সেলাইয়ের কার্যক্রম, ওই ডিজাইনের কার্যক্রমে যে যে লেভেলের নলেজ অর্জন করবে সেটা দেখার মতো। তো সালফার ছোট বড়, বৃদ্ধ, যারাই আমাদের কাছে আসুক না কেন, নলেজের বিষয়টা আমরা দেখি, রেফারেন্স যেরকম দেখি নলেজের বিষয়টা আমরা সেরকম পাই। আমি শিশু কেস পড়ানোর সময় আপনাদেরকে একটা ছোট বাচ্চার উদাহরণ দিয়েছিলাম। আমি আবার একটু স্মরণ করায় দিই। এই টাইপের কেস আপনার চেম্বারে এসেছে, আপনি হয়তো গুরুত্ব দেননি, এই কারণে অন্য একটা মেডিসিনের মধ্যে সে চলে গেছে। তো এই বাচ্চা, ছোট বাচ্চা, ক্লাস 7-এ পড়ে, মানে কত বয়স হবে, 13-14 বছর হবে হয়তো, 12 থেকে 14-র মধ্যেই হবে। তো বাচ্চা তার প্রবলেম নিয়ে আসছিল। আমি প্রবলেমকে ফোকাস করছি না, যেহেতু আমরা আসলে প্রবলেমকে কোনো গুরুত্বই দিই না, ডিজিজকে ওইভাবে আমরা জাস্ট শুনি, কিন্তু আমরা ডিজিজ নিয়ে তো অত গবেষণাও করি না, তাই না? আমরা মানুষটাকে নিয়ে যেহেতু করছি। তো বাচ্চা আসছিল, তো তার সাথে তার ডিজিজ রিলেটেড সব কথা শুনলাম, বাবা মার কাছ থেকে শুনলাম, মানে প্যারেন্টস যারা আসছিল তারাও বললো। এবার আমি জিজ্ঞাসা করলাম, বাচ্চাদেরকে এই প্রশ্নটা খুব করি, এই প্রশ্নটা আপনারাও করবেন যে বাবা, তোমার বন্ধু কয়জন? এই বাচ্চা বলছে যে আমার মাত্র 3টা বন্ধু। আমার বন্ধু 3জন। আমার মাত্র 3জন কেন? তো সে বলছে যে আসলে হয়েছে কি আঙ্কেল, অন্য বাচ্চাদের চিন্তা ভাবনা আমার থেকে আলাদা। মানে তোমাদের থেকে আলাদা, তোমাদের 3জনের থেকে আলাদা চিন্তা ভাবনা কিভাবে? তো সে বলছে যে আমরা আলাদা তরিকার কথাবার্তা বলি। আমি বললাম আলাদা কি কথা বললাম? তো বলছে যে আমাদের টিফিন পিরিয়ডে, যখন টিফিন পিরিয়ড হয়, আমরা তখন বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি, ডিসকাশন করি। আমরা মিথ
মৃত্যুর পরের জীবন নিয়ে কথা বলি। মৃত্যুর পরের জীবন নিয়ে ক্লাস 7 এর বাচ্চা চিন্তা করেন। ক্লাস 7 এর বাচ্চার চিন্তা ভাবনা হলো মৃত্যুর পরের জীবন নিয়ে। হ্যাঁ, তো আমাদের এরকম আলোচনায় অন্য বাচ্চারা ইন্টারেস্ট পায় না। ক্লাস 7 এর একটা বাচ্চার ইন্টারেস্ট কি হবে? খেলাধুলা, একটু ড্রয়িং, একটু দুষ্টুমি করা, তাই না? এর সাথেও একটু লাগা, সুযোগ কোনো বল টল নাই, পেন নিয়ে খেলা করবে, তাই না? এটা আমরা ইন জেনারেল দেখি, কিন্তু এই বাচ্চার বা তার আরো দুই ফ্রেন্ডের থিঙ্কিংটা কি? কত মানে হাই থট লেভেলের, তাই না? তার থটের লেভেলটা চিন্তা করেন, মৃত্যুর পরের জীবন নিয়ে সে চিন্তা করছে। তো বলছে যে এই জন্য অন্য বাচ্চারা আমাদের মানে আলোচনা ইন্টারেস্ট পায় না, এই জন্য অন্যদের সাথে আমাদের অত বন্ধুত্ব হয় না। আমাদের তিনজনের এই বিষয়টাতে খুব আগ্রহ, এই জন্য আমরা আলাদা থাকি। আমি বললাম, আর? তো বলছে আমরা আলোচনা করি মঙ্গল গ্রহে জীবন আছে কিনা। মঙ্গল গ্রহ নিয়ে আগ্রহ? আমার তো মনে হচ্ছে যে আমরা এই গ্রহ নক্ষত্র ভালো করে বোঝা শুরুই করছি মানে 8-9। আর এই বাচ্চা 7-8 মঙ্গল গ্রহ, গ্রহ তো থাকলো গ্রহের মধ্যে কোনো জীব আছে কিনা সেটা নিয়ে সে গবেষণা করতেছে, তার আলোচনা করতেছে, পড়ালেখা করতেছে। তো যাক, এই বাচ্চা যতদূর আমি প্যারেন্টসদের সাথে কথা বললাম বা বুঝলাম, সে প্রচুর বই কেনে, ধর্ম ধর্মীয় বই থেকে শুরু করে সব কিছুতে তার অনেক আগ্রহ। রামায়ণ পড়েছে, কোরআন পড়েছে, বাইবেল পড়েছে। আবার সে আবার মাঝে মধ্যে আমাকে একটু বলছে, আঙ্কেল আপনার এই এই বইটা আপনার পড়া উচিত। হ্যাঁ, তার মানে সে তার নলেজের ওয়েটটা আমাকে দেখাচ্ছে, ওয়েলথ, নলেজের ওয়েট যেটা সেটা দেখাচ্ছে। তার ইন্টেনশন ছিল যে সিলেবাসের বাইরে বই পড়বো আমি, ক্লাস 7 এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের বাইরে বই পড়বো। কেন? কারণ সে অন্য বাচ্চাদের থেকে যাতে বেশি ইন্টেলিজেন্ট দেখায়। গতদিন বলেছিলাম সালফারের চাহিদা, মিনারেল কিংডমের চাহিদা দেখেন। তো এর সাথে তার ফিলোসফি দেখেন সে কিভাবে প্রকাশ করছে। বলছে যে জানেন আঙ্কেল, কয়েক দশক আগে কি মানুষ ভাবতে পারতো ইমেল, ফ্যাক্স বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর গতিতে কোনো কিছু পাঠিয়ে দিতে পারবে? কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সের কল্যাণে আজকে পৃথিবী রীতিমতো এর ব্যবহার করছে। কোনো বস্তুকে আলোর গতিতে রূপান্তরিত করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার টেকনিকটাই হচ্ছে ম্যাটার সায়েন্স। আঙ্কেল জানেন, অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, 1400 বছর আগে কিন্তু কোরআনেও এই বিষয়টা লেখা আছে। সূরা নামলে লেখা আছে। কি লেখা আছে? সে বলতেছে আমার যে কিতাবের জ্ঞান যার ছিল, সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তা সামনে স্থির অবস্থায় দেখলেন, তখন তিনি বললেন এই আমার সৃষ্টিকর্তার অনুগ্রহ। সে কিন্তু আয়াত শোনায় দিল। তো সে বলতেছে তার মানে এই টেকনোলজির কথা কিন্তু আগেই বলা হয়েছে। আবার সে বলছে যে মানুষ আজ সাধনা, গবেষণা ও জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে মহাকাশ জয় করেছে, প্রযুক্তির চরম উন্নতি সাধন করেছে, নভোচারীগণ চাঁদে পৌঁছেছে, মানুষ যা আহ, কল্পনা করেছিল তা বাস্তবায়ন করছে, যেগুলো স্বপ্ন মনে করেছিল সেগুলোকে স্বচক্ষে অবলোকন করছে। আবার কৃত্রিম উপগ্রহ স্থাপনের মাধ্যমে পৃথিবীতে নতুন নতুন তথ্য মানুষের নিকট ধরা পড়ছে, অজানা অচেনা অনেক রহস্য উদ্ঘাটন করছে। কোরআনে আর রহমানের এ কথাই বলা আছে। কি বলা আছে? তো বলতেছে যে আজ শোনা যাচ্ছে যে তোমরা নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করাই, তোমরা যদি শক্তি রাখো তবে অতিক্রম করো, কিন্তু প্রচন্ড শক্তি ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না। সে বলতেছে যে কোরআনের আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে আকাশ ও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অতিক্রম করতে গেলে বিরাট শক্তি এবং সামর্থ্যের দরকার।
তারপরে বলছে যে আপনি এগুলো পড়েননি, হ্যাঁ, আপনার এগুলো পড়া উচিত, এই যে বইটা আছে এই বইগুলা বিস্তারিত দেওয়া আছে, আপনি পড়ুন, একটা বইয়ের নাম বলতেছিল। তো এই বাচ্চার কথা বলার স্টাইল আপনার কাছে মনে হবে যে সে মনে হয় আমাকে চ্যালেঞ্জ করছে, বিষয়টা তা ছিল না। সে কোনো অফেন্সিভ মুডে কথা বলতেছিল না, যেমন ভিরেট্টাম বা প্লাটিনা যেরকম করে ছোট করে ওইরকম ইয়া ছিল না। হ্যাঁ, সে মানে কিউরিয়াস, ডেফিনেটলি কিউরিয়াস, ভিরেট্রামও কিউরিয়াস, কিন্তু ভিরেট্রামের প্রেজেন্টেশন কি নোংরা, সে তার নোংরা স্টাইলে তার কথা বলার মধ্যে একটা নোংরা থাকবে, মনে হবে যে আপনাকে ডাউন করতেছে, আপনার মনে হবে যে এই বাচ্চার মেন্টালিটি কত মানে নিচু, বেয়াদব, হ্যাঁ, এরকম মনে হবে। কিন্তু আমি সালফারে কি বলেছি, সালফারে বলেছি রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। সে আপনার সাথে জ্ঞান শেয়ার করছে, কোরআনের কথা বলতেছে, বইয়ের কথা বলতেছে, মানে আপনাকে সে বলবে, আপনাকে শেখাবে, আবার আপনার কাছ থেকে শিখবেও, কিন্তু কখনোই আপনাকে ডাউন করবে না। তার কোনো কথায় আপনার কাছে মনে হবে না যে আপনার আতে ঘা লাগতেছে, আপনার পজিশন ডাউন হয়ে যাচ্ছে, আপনার থট চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বাচ্চার মুখে এক ধরনের স্মাইল ছিল। বাচ্চাটা বলছিল যে আমার মনে হয় আঙ্কেল আপনি এরকম কোন, মানে হাসতে হাসতে বলছে যে আঙ্কেল আমার মনে হয় আপনি এরকম মানে লিটারেচার মনে হয় পড়েননি। মুখে স্মাইল ছিল, কিন্তু তার মধ্যে এমন ভাব ছিল না, হ্যাঁ আপনি তো পারেননি, এই যে তুচ্ছ তাচ্ছিল্য করার হাসি, এটা কিন্তু ছিল না, পোলাইট জেন্টাল হাসি। ঠিক আছে, তার কাছে এরকম মনে হয় যে আমি সবার থেকে ইন্টেলিজেন্ট, অবভিয়াসলি আমি ওয়েলথে আছি, আর ডাক্তার পুর নিশ্চয়ই সে এগুলো পড়েনি, কিন্তু তা সত্ত্বেও সে কন্টেম করবে না, অবজ্ঞা করবে না, কারণ সে মনে করে, বিশ্বাস করে যে ওয়েলথ তার আছে, তার কাছে যে ওয়েলথ আছে, তার যে নলেজ আছে এগুলো নিয়ে, এবং সে যেগুলো নিয়ে পড়ালেখা করে, কালচার করে, চর্চা করে, হ্যাঁ, এগুলাকে সে ফিল করে যে এগুলাই তার ওয়েলথ। আবার বলতেছে যে আঙ্কেল জানেন এই ব্ল্যাক হোলের কথা না 1400 বছর আগে কোরআনে লেখা আছে। মাতৃগর্ভে মাংসপেশি গঠিত হওয়ার আগে বাচ্চার হাড় গঠিত হওয়ার বিষয়টাও কিন্তু বলা আছে। তো এই ধরনের বাচ্চার সাথে কথা বললে আপনি এক ধরনের ফিলোসফিক্যাল ফিল পাবেন। আমি ফিলোসফি নিয়ে গতদিন বলেছিলাম, এই ফিলোসফিক্যাল ফিল কিন্তু আপনি পাবেন, আপনার মনের মধ্যে আসবে। আর তার মধ্যে আরেকটা ওয়েলথ পাওয়া যাবে যে অনেক বাচ্চার মধ্যে আপনি পাবেন যে যখন আপনার চেম্বারে আসবে তখন দেখবেন সে খুব শান্ত ভাবে আসছে, মহারাজ, কিং, হ্যাঁ, কিং হয়ে আপনার মতন আপনার সামনে চেয়ারে বসে আছে। অনেক সময় এরকম পাওয়া যায়। আবার হয়তো পায়ের উপরে পা তুলবে, কিন্তু যেভাবে তুলে বসবে সেইটা কিন্তু আপনার কাছে দৃষ্টিকটু কখনোই মনে হবে না। ঠিক আছে, তো ফিলোসফি হোয়াট ইজ ফিলোসফি, ফিলোসফি নিয়ে একটু দুটা কথা বলি, তারপরে আগাই। ফিলোসফি কি, ফিলোসফি কাকে বলে? ফিলোসফি মানে জানি আমরা, বাংলায় কি বলে ফিলোসফিকে? হোয়াট ইজ ফিলোসফি? দর্শন। দর্শন শাস্ত্র, তাই না, ফিলোসফি। কিন্তু আমরা এটাকে আরো গভীর ভাবে বুঝতে চাই। আপনি যদি গুগলে যে ফিলোসফি মানে মিনিং, ফিলোসফি মিনিং দিয়ে সার্চ দেন তাহলে সেখানে পাবেন ফিলোসফি মিন্স লাভ অফ ওয়াইজডম, লাভ অফ ওয়াইজডম, লাভ অফ ওয়াইজডম, লাভ অফ ওয়াইজডম। সুতরাং সালফার পেশেন্টের হচ্ছে ওয়াইজডম, ওয়াইজডম কোথেকে আসে? বইয়ের কথা থেকে আসে, বই থেকে আসে, তাই না? সালফার পেশেন্টের বইয়ের প্রতি একটা ভালোবাসা থাকে, জ্ঞানের প্রতি ভালোবাসা থাকে, আর সেই জ্ঞানটা অনেক ডিপ লেভেলে থাকে, অনেক গভীর লেভেলে থাকে। এই বাচ্চাটা বিজ্ঞানের সাথে ধর্মের রিলেশনটা কত গভীর লেভেলে চিন্তা করেছে একবার ভেবে দেখেন। বাচ্চাটা কি বলছিল যে অন্য বাচ্চারা মানে তার সহপাঠীরা এরকম চিন্তা করতে পারে না, আমরা শুধুমাত্র তিনজনই এই আলোচনাগুলা করতে ইন্টারেস্ট পাই।
আমরা তিনজনই পারি, আমরা তিনজনই পারে, আর কেউ পারে না। তাহলে কি চলে আসবে রুব্রিক্স? কি আসবে? ডিলিউশন, গ্রেট পারসন, ওয়েলথ ওয়েলথ। ওয়েলথ। আর তো ডিলুশন না, আমরাই পারি, আমিই পারি। বলেন ইগোটিজম, ইগোটিজম। 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হলো ইগোটিজম, এটা হলো ইগোটিজম। তাহলে এই যে ইগোটিজম চলে আসলো সালফারের মধ্যে, এই রকম ইগো আমরা সবচেয়ে বেশি পাই। আমাদের রুব্রিক্সকে ইগোটিজম, সালফারের মধ্যে বড় ইগো আছে। আমরা এই যে ইগো নিয়ে খুব সুন্দর একটা সেমিনার আমি অ্যাটেন্ড করেছিলাম টাঙ্গাইলে। আমাদের মাসুদ ভাই আছে কিনা, আছে, মাসুদ ভাইরা এটা আয়োজন করেছিলেন খুব সুন্দর করে ইগো নিয়ে, 4টা মেডিসিনের ইগো নিয়ে সেখানে একটা সেমিনার হয়েছিল, অনেক ভালো। তখন আমার মাথায় কিছু ঢুকতো না, ওইভাবে পারসিভ করতে পারতাম না, নিতে পারতাম না, কিন্তু এখন জিনিসগুলো বুঝি, তখন শুনে গেছি, এখন ওগুলো কাজে লাগে। আলফার একদম গ্রেট লেভেলের ইগো, ইগো থাকে আলফারের মধ্যে, ইগো সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, ইগো যে সবসময় নেগেটিভ হবে এটা না। এই মূলত আমরা কি বলেছি, আমরা বলেছি মানুষ সৃষ্টির সময়, এটা মনোবিজ্ঞানের কথা, একজন মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ সৃষ্টিকর্তা উনি কি করেছেন, 3টা জিনিস দিয়েছেন, একটা ইভ, আইডি আর ইগো। এই ইগোর জন্যই কিন্তু আমরা চলছি, চড়ে ফিরে বেড়াচ্ছি, বেঁচে থাকতেছি। ইগোটিজম যখন বেশি লেভেলে চলে যায়, তো সবসময় যে নেগেটিভ হবে তা কিন্তু না। ইগো মানে হলো আমি পারি, আমি করতে পারি, আমার আর দরকার নাই। আমরা ইগো নিয়ে অনেক আলোচনা করেছি। ইগো নিয়ে আমরা কি বলেছিলাম, আমি 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 আমার, সবসময় আমি, আমাদের বলতে পারে না, আমি আমার, আমার কারো দরকার নাই। তো বেসিক্যালি বিধাতা সৃষ্টিকর্তা আল্লাহ পৃথিবী, পৃথিবীতে মানুষ পাঠাইছেন একে অপরের সাথে সহযোগিতা করে আমরা জীবন নির্বাহ করব, সামনের দিকে এগিয়ে চলবো, এই ধ্যান ধারণায় আমরা মিলে থাকবো। কিন্তু এই ইগোওয়ালা ব্যক্তিরা আমরাকে আমিতে রূপান্তরিত করে ফেলে। তো যদি এরকম ভাবে কোনো পেশেন্ট আপনার সাথে কথা বলে, হ্যাঁ, আমরা এই লেভেলের ওয়েলথ নিয়ে দেখায়, তখন আপনি একবার সালফারের কথা ভাববেন। অনেক রোগীকে পাবেন যারা এসে এমন এমন ফিলোসফির কথা বলবে, হ্যাঁ, ব্যক্তি, মানব, মানবতা, মানবিকতা, জীবন, জীবনের ভাবি ফল, স্বর্গ নরক, মৃত্যুর পরের পুনরুত্থান, এই নানান ধরনের ধর্মের কি গুড়ো তত্ত্ব, শরীর তত্ত্ব, মেলা তত্ত্বমত্ত্ব আছে। এই ইয়েগুলা নিয়ে যখন কথা বলবে, তখন আপনি মনে করবেন যে আপনার সামনের চেয়ারে একজন ফিলোসফার ঢুকে পড়েছে। এই পার্সনরা এসে বলবে যে একদিন তো এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। সবাইকে বলবে না, বললো আমাকে চলে যেতে হবে। এরকম নানান ধরনের কথা বলবে ফিলোসফাররা। অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা, এই 6-7 বছরের বাচ্চারা আপনার সামনে এসে ধর্মীয় এমন একটা কথা বলবে, আপনি কখনো শুনেননি। আমরা তো খালি আমল 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 করি, তাই না? এমন একটা আমলের কথা বলবে ওটাও জানি না। আর ওই মূল একটা তত্ত্ব কথা বলবে, আমরা তো আমল আল্লাহ আল্লাহু আল্লাহু করতেছি, কিন্তু এর পেছনের একটা তত্ত্বের কথা এমন ভাবে বলেন যে ওইরকম কাহিনী আপনি কখনো শুনেননি। আপনি যখন চিন্তা করবেন তখন, হ্যাঁ ঠিক তো, ভালো কথাই তো বলতেছে। এইরকম ধর্মীয় রিলেটেড কথোপকথন এই বাচ্চারা বলে থাকে। আমাদের খুব সুন্দর একদম ডাইরেক্ট রুব্রিক্স আছে, রিলিজিয়াস অ্যাফেকশন টু মাচ অকুপাইড উইথ, রিলিজিয়াস অ্যাফেকশন টু মাচ অকুপাইড উইথ, রিলিজিয়াস অ্যাফেকশন টু মাচ অকুপাইড উইথ রিলিজন ইন চিলড্রেন, ইন চিলড্রেন। এইটা ডাইরেক্টলি দেওয়া আছে। কি বলছে, রিলিজিয়াস অ্যাফেকশন মানে ধর্মীয় বা ধর্মশাস্ত্রীয় বা এরকম জিনিসের উপর টু মাচ অকুপাইড, টু মাচ অকুপাইড মানে এর মধ্যে ঢুকে থাকে, অকুপাইড হয়ে থাকে। চিলড্রেন, এই বাচ্চারা একদম ঢুকে থাকে। তার যে ধার্মিক আস্থা, এইটার সাথে সাথে সালফারের মধ্যে অ্যাড হয়
যে সে যে জিনিসটা ফলো করছে সেটাকে খুব ভালোভাবে অধ্যয়ন করবে, ভালোভাবে পড়ালেখা করবে এবং সেখান থেকে পুরোপুরি নলেজ বা জ্ঞান নেবে। এবং শুধু সে নেবে না, অন্যকেও বিতরণ করবে। রাজা তো, সে অন্যকেও শেখাবে। ঠিক আছে, আমরা এই মফস্বল অঞ্চলগুলোতে আমরা ছোটবেলায় দেখতাম, এখন তো আর এগুলো নাই। হুম, সেটা হলো যে আহ, আহ, গ্রাম অঞ্চলগুলোতে দাদার বাড়িতে গেলে ওই গ্রামের সালিশ তো হয়, সালিশ তো একটা গেল, আর আরো কিছু কিছু মুরব্বী লোক থাকে, হ্যাঁ, অনেক বয়স্ক, তারা দেখা যাচ্ছে যে মানে বাড়ির, আমাদের দাদার বাড়ির কথাই বলতেছি যে উঠানের ওই জায়গায় একটা ইয়ে থাকে এরকম উঁচু, মানে বারান্দা টাইপের, সেখানে চেয়ার নিয়ে বসবে, উপরে ছাউনি দেওয়া থাকে, আর গ্রামের লোকজন সব ব্রেঞ্চ, সামনে পাটি পেরে ব্রেঞ্চ নিয়ে সব বসে আছে। এখন এগুলা দেখা যায় বিভিন্ন নৃগোষ্ঠীর অধিবাসী যারা আছে, চাকমা, রাখাইন বা এই অঞ্চলগুলার ইয়েতে অধিবাসীদের মধ্যে দেখবেন যে মুরব্বী কিসিমের একজন লোক ওইরকম একটা উঁচু জায়গায় বসে আছে, তার সামনে গ্রামের সব লোকজন বসে আছে। এই লোক হয়তো অতটা শিক্ষিত না, পড়ালেখা হয়তো শিখেইনি, যদি মুসলমান হয় দেখা যাচ্ছে কোরআন কোন রকম পড়তে পারে, কিন্তু তার যে নলেজ গুলা সে গ্যাদার করেছে, যে নলেজ গুলা অর্জন করেছে, সে অন্যদের সাথে শেয়ার করছে। এমন ভাবে তাদেরকে শেখাচ্ছে মনে হচ্ছে সামনে থাকা মানুষগুলা তার সন্তানের মতন। প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে সে দেখছে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে সে সেটার সলিউশন করে দিচ্ছে। তো বিষয়টা এরকম মনে হয় যে সে সেখানে বসে থেকে জ্ঞান বিতরণ করছে, আমার কাছে চাও আর আমি তোমাদেরকে দেই, অনেকটা এরকম। তাহলে জ্ঞান হলো তার সম্পত্তি। সে শিক্ষিত না, পিএইচডিও করেনি, স্কুলের বারান্দাতেও হয়তো যায়নি, কিন্তু সে যে জ্ঞানটা অর্জন করেছে, জীবন থেকে শিখেছে, সেই জ্ঞানটাই হলো তার সম্পত্তি। জ্ঞান ছাড়া তার নাম ডাক, সোসাইটিতে তার যেটুক সম্মান, সেটার কোনো মূল্য নাই। আর এই রকম জায়গায় যদি কোনো প্রকার গড়বড় হয়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে পড়ে। সালফারের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। সালফার কখন অসুস্থ হয়? যখন তার এই মান সম্মান, সেটার কোনো মূল্য থাকে না, তখন অসুস্থ হয়ে পড়ে। তো এই যে বৃদ্ধ বা মোড়ল বা গুরুজন, সে সামনে এতজনকে তার জ্ঞান বিতরণ করছে, তার উপদেশ দিচ্ছে, অন্যের প্রবলেম সলিউশন করতেছে, এই বিষয়টা নিয়ে আমাদের একটা খুব ভালো রুব্রিক্স এর সাথে ম্যাচিং হয়। রুব্রিক্সটা হলো অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ। তো এই অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, এটা আমরা আমাদের চেম্বারে কিভাবে পাবো, আমাদের চেম্বারে এসে রুগী কিভাবে এটাকে প্রেজেন্ট করবে? তো ধরেন রুগী, আমরা প্রথম দিন থেকেই বলতেছি না, রুগী এসে, সালফার রুগী এসে কি বলে যে ডাক্তার সাহেব, আমি আগে এই কাজ করতে পারতাম, আমি ওই যে ট্রাক ড্রাইভার, এত বোঝা উঠাতে পারতাম, একাই 3-4 ট্রাক খালি করতে পারতাম, আমি এত এত ক্লায়েন্ট ডিল করতে পারতাম, কিন্তু এখন আমি ধীরে ধীরে সবকিছু কম হয়ে যাচ্ছে, মানে ওই যে ট্রাক থেকে মালামাল নামানোর বিষয়, বা আগে যত ক্লায়েন্ট ডিল করতে পারতো সে এখন ওটা করতে পারতেছে না, মানে ধীরে ধীরে কমের দিকে যাচ্ছে, কমের দিকে মানে ক্ষীণ হয়ে যাচ্ছে, তাই না, কমের দিকে যাচ্ছে। মানে আমি প্রভার্টিতে চলে আসবো, তার মধ্যে ফেয়ার তৈরি হলো, প্রভার্টিতে চলে আসবো। তো এরকম অবস্থা আসবে যে আমি আর কিছুই করতে পারবো না, আমি আর ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো না, ন্যূনতম কাজ করতে পারবো না, বিছানায় পড়ে যাব। তো এরকম সময় তার তার মাথার মধ্যে কি চিন্তা আসে, কোন বিষয় নিয়ে চিন্তা আসে? তার চিন্তা আসবে যে আমার যে বাচ্চা কাচ্চা গুলো আছে, আমার যে সন্তান সন্ততি আছে, আমার বাচ্চা তো কেবল ছোট, কেবল প্রাইমারিতে পড়ে, বা আমার উমুক বাচ্চা এখনো সেটেল হতে পারেনি, তার চাকরি হয়নি, আমার মেয়েটার বিয়ে হয়নি, আমার বউ আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তারা তো আমার উপরে নির্ভরশীল।
এই ভাবনাটাই হলো অ্যাংজাইটি চিলড্রেন নেব। বুঝতে পারছেন? আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি প্রপার্টি পেয়ে গেলেন, তখন আপনি তাকে আরো ইনকোয়ারি করবেন, তখন সেই কথাটা বলবে। তো তাদের জন্য তো কিছু করতে পারলাম না, আমি যদি এখন পড়েই যাই, হেয়ার ফলিং না নিয়ে বরং আপনি এদিকে আপনি গেলেন, তার অ্যাংজাইটিটা চিলড্রেন, অ্যাংজাইটি চিলড্রেনের বিষয়টা একটা বোঝার আছে। আমাদের এখানে অনেক নতুন আছে। চিলড্রেন মানে তো আমরা জানি জানি না, বাচ্চা কাচ্চা, তাই না? অ্যাংজাইটি মানে তো জানি যে চিন্তা হওয়া। তো একটু আগে আমি বললাম যে বাবা মার কথা, বৃদ্ধ বাবা মার কথা বলবে, শ্বশুর শাশুড়ির কথা বলবে, আমার বউয়ের কথা বলবে, তাহলে এরা কি করে চিলড্রেন হলো? এরা তো চিলড্রেন না, এরা তো বয়স্ক। তো এটাই হলো বোঝার জায়গা। আমরা চিলড্রেন মানে বুঝি, যেহেতু এটা মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, মাইন্ডের আলোকে আমরা যেহেতু বোঝার চেষ্টা করি, চিলড্রেন মানে আমরা বুঝি এরকম ব্যক্তি যারা আমার উপরে নির্ভরশীল। সে যতই শক্তিশালী বলদায়ক আর ইয়ে হোক না কেন, সে আমার উপর নির্ভর করছে কিনা। আমার উপরে নির্ভর করছে মানে আমার চিলড্রেন। আমার বাসায় আমার বাবা থাকে, মা থাকে, আমার বউ বাচ্চা থাকে, সবাই কিন্তু আমার চিলড্রেন, কারণ সবাই আমার উপরে নির্ভরশীল। যদিও গ্রস লেভেলে চিন্তা করলে আমার বাবা মার সন্তান আমি, কিন্তু এখন তো আমি বাবা মার উপর নির্ভরশীল না, বাবা মারাই বরং আমার উপর নির্ভরশীল। তাহলে তারা হলো আমার চিলড্রেন। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাদের দেখভাল, লালন পালন সবকিছু আমার উপরে ন্যস্ত, যদি আমি না করি তাহলে ওই চিলড্রেনরা কিছু করতে পারবে না। আমি না থাকলে তারা কিছুই করতে পারবে না। তো এই ধরনের ব্যক্তিদেরকে চিলড্রেন বলে। সুতরাং এই ফর্মুলার মধ্যে বৃদ্ধ বাবা মা পড়বে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি পড়বে, হতে পারে তার শালা শালিকা পড়ছে, তার ভাই বোন পড়ছে, তার বাচ্চারাও পড়ছে, বা এমনও হতে পারে, এমন পার্সন হতে পারে যে মনে করছে যে, মানে এমন পার্সনদেরকে সে মনে করছে যে যারা তার উপরে নির্ভরশীল, এরকম পার্সনও কিন্তু তার চিলড্রেন হতে পারে। কেমন? যেমন ধরেন যে আমাদের অনেকেই আছে, আমরা অনেক পেশেন্ট পাই, ফ্যাক্টরি ম্যানেজার, বড় একটা টিমের লিডার, তার আন্ডারে অনেক ওয়ার্কার আছে, সে তাদের সবাইকে চিলড্রেন মনে করছে। এটা তার নিজস্ব ভাবনা। যখন সে মনে করে যে অন্যদের আমার প্রয়োজন, তার মানে অন্যরা তখন তার চিলড্রেন হয়ে গেল। বুঝতে পারছেন? খুব ইজি, ছোট্ট করে বুঝেন, বেশি চিন্তা না করে বুঝেন, তাহলে খুব ইজিলি মাথার মধ্যে ঢুকে ঢুকে যাবে। তো এই যে বুঝটা আমি আপনাদেরকে বুঝালাম, এই বুঝের উপরে আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার ইয়েটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ দিই, এই মহিলাটা একজন সালফার। হ্যাঁ, এটা মনে করেন আমি বোঝানোর জন্য বলছি। সে লেখাপড়া জানে না, কিন্তু সব সময় তার চিন্তা থাকে যে তার সন্তান সন্তান পড়ালেখা করছে, চাকরি করছে, তার উপর তো ধরেন যে সন্তান এখন ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জব করতেছে। তো এই পেশেন্ট এসে বলছে যে স্যার, আমার ছেলেকে অনেক দূর যেতে হয়, অফিসের কাছে নিয়মিত তাকে ঢাকায় যেতে হয়, সে চাকরি করে, বড় জায়গায় চাকরি করে। তো সে প্রতিদিন মানে নিয়মিত সে বিমানে যাতায়াত করে। তো তখন তার কাছে এই চিন্তাটা লেগে থাকে যে তার ছেলে বিমানবন্দর তো দূরে, তার ছেলে ঠিক মতো ফ্লাইট ধরতে পারলো কিনা, তারপরে ফ্লাইট যদি ধরেও থাকে তাহলে ঢাকাতে নামার পরে তার কর্মস্থানে সে যেতে পারতেছে কিনা, কিভাবে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে কিনা। তো নানান ধরনের টেনশন, নানান ধরনের চিন্তা তার মধ্যে লেগে লেগে থাকে, কিন্তু মা এটুকু বুঝছে না যে তার ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করার পরে বিদেশে যে এমএস করেছে, বড় একটা ডিগ্রি নিয়ে আসছে, ভালো কাজ শিখে আসছে, ঠিক আছে, সে তো বিদেশে গেছে মানে ফ্লাইট বিমানের সাথে তো সে পরিচিত, বিমানের সাথে পরিচিত, এবং সে তো বড় হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে একটা প্রতিষ্ঠানের সে দায়িত্ব আছে, ইনচার্জ। মানে তার দাম, সময়ের দাম এত বেশি যে তাকে রাজশাহী টু ঢাকা প্লেনে যেতে হয় রেগুলারলি। যেমন সে যথেষ্ট দায়িত্বশীল এবং সে ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যথেষ্ট সামর্থ্যবান, কিন্তু তারপরে ওই মায়ের কাছে এই চিন্তাটা লেগে থাকে যে সবকিছু সে কিভাবে ম্যানেজ করছে। তার এতটুকুই বুঝে আসে না যে এই বিষয়গুলা তার থেকে বরঞ্চ তার ছেলে ভালো
জানবে, কিন্তু এই মহিলা তার খেয়াল, ওই বাচ্চার খেয়াল মানে তার ছেলের খেয়ালের মধ্যে সব সময় ডুবে থাকে, তার ছেলের চিন্তায় সব সময় তার মধ্যে লেগে থাকে। জার্নির সময়গুলোতে তার টেনশন আরো বেশি হয়ে যায়, প্লেনে উঠলে বিমানে উঠলে তার ফোন বাজে না, আরো টেনশন বেড়ে যায়। সে ভাবে যে এতক্ষণে পৌঁছালো কিনা, এই জন্য সে দিনের মধ্যে 4 বার 5 বার করে ফোন দেয়। হ্যাঁ, ঠিক মতো টিফিন নিয়ে গেছে কিনা, খেয়েছে কিনা, এই বিষয়গুলো খোঁজ নেয়। বাবা তুমি খাইছো? তো তার কাছে মনে হয় যে তার ছেলে অতটা বিচার বুদ্ধি নাই যতটা তার আছে, এই মহিলার আছে। এই জন্য সে সবসময় তাকে নিয়ে চিন্তা করে। তাহলে চিন্তা করা, এই মহিলার মধ্যে চিন্তা করাও একটা বিষয় থাকতেছে, দ্বিতীয় বিষয়টা থাকতেছে হচ্ছে কেয়ার, মায়ের কেয়ার। এই মা শুধু চিন্তাই করে না, কি হবে তার বিষয়টা, কেমন হবে, সে সফল হবে কিনা, প্রজেক্ট সাকসেস হবে কিনা, এই বিষয়গুলার মধ্যে, এই সাথে চিন্তার মধ্যে থাকলো তা না, সে কিন্তু কেয়ারও করতেছে। কিভাবে দেখা যাচ্ছে যে সে যখন ফ্লাইটে যাবে, ধরেন যে ফ্লাইট 7টার সময়, সে সকালে উঠবে ভোরে, উঠে তার জন্য নাস্তা একটা বাক্সের মধ্যে, দুপুরের খাবার একটা বাক্সের মধ্যে, একটা টিফিন বক্সের মধ্যে ভরে দেবে। ঠিক আছে? তো সালফার পার্সনদের, তার চিলড্রেনের বা তার প্রজা, যারা সালফার কিং না, তাহলে তার সামনে যারা আছে এই প্রজাদের দেখভাল করাটাও হচ্ছে তার স্বভাব। তার চিলড্রেনের সাথে তো দেখভাল করবেই। এক গাদা রুব্রিক্স কিন্তু আমরা এই কেয়ার নিয়ে পাই, কেয়ারফুল আদার্স অ্যাবাউট, কেয়ারফুল রিলেটিভস অ্যাবাউট, আমাদের এরকম অনেক রুব্রিক্স আছে। আমরা এই রুব্রিক্স গুলা কিন্তু পাই সালফার মধ্যে। হ্যাঁ, আরো আছে। তো এরকম কেন? কারণ সে তো রাজা, আমার সবার কেয়ার করতে হবে, আমার সবার খেয়াল রাখতে হবে, কারণ আমাকে ছাড়া তারা এগুলো করতে পারবে না। এই মাটা যেরকম ভাবতেছে, আমাকে ছাড়া আমার বেটা তো চলতে পারবে না, এটা তার মনে হয়, এই সালফার পার্সনের মনে হয়। সে যদি তার জন্য কিছু করতে না পারে, তাহলে তার বাচ্চা এফেক্টেড হবে, বাচ্চার জন্য যদি কিছু করতে না পারে তাহলে বাচ্চা এফেক্টেড হবে, এই ভয়টা তার মধ্যে কাজ করে। এই জন্য সে খুব অ্যাংশাস থাকে, এই জন্য সে খুব অ্যাংশাস থাকে। আর যদি তার কিছু হয়ে যায়, তাহলে তার এই চিন্তা থাকে যে আমার কি হবে, এদের কি হবে, বাচ্চাদের কি হবে। মনে করেন যে সাপোর্ট পেশেন্ট ভাবে যে আমার যদি এরকম হয়ে যায়, তাহলে আমার উপর ডিপেন্ডেন্ট যারা, আমার এই চিলড্রেন যারা, তাদের কি হবে, আমি এদের জন্য করি, আর আমি যদি এদের দেখভাল করতে না পারি তাহলে বেচারা তো সব ধ্বংস হয়ে যাবে। এই ভাবনাটা সালফারের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু ই করেন, ইনকোয়ারি করেন, এই বিষয়গুলো আপনি কিন্তু পেয়ে যাবেন। একটু কথা বলতে হয়, একটু খুলে কথা বললে আপনি পেয়ে যাবেন। আরেকটা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই, ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো আমরা সালফারের মধ্যে দেখতে পাই হচ্ছে এলমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট। আমি এই রুব্রিক্সটা বারবার বলি, এলমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট। এই যে এম্বারাসমেন্ট, সে কখন এম্বারাসমেন্ট হয়, সালফার কখন এম্বারাসমেন্ট হয়? সালফার একটা সময় এতটাই ওয়েলদি পার্সন ছিল, ওয়েল তালা ব্যক্তি ছিল, যে সবাইকে সামলায় রাখতে পারতো, যার উপর অন্য 10 জন নির্ভর করত। আজ এমন সময় আসলো, মানে সে থিন হতে 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 এমন অবস্থা হয়ে গেল যে তাকে হাত পাততে হচ্ছে, বা তার কাছে ভয় লাগা শুরু হয়ে গেল যে এখন আমার দ্বারা আর হবে না। যখন কেউ বলে যে তোমার আর, ওই সময় যদি কেউ বলে যে না তুমি পারতেছো না, তোমার দ্বারা আর হবে না, হ্যাঁ তোমাকে দেওয়া হবে না, এই কথাটা যখন তাকে শুনতে হয়, তখন তার কাছে এই বিষয়টা অনেক বড় এম্বারেসিং হয়ে দাঁড়ায়। এই অবস্থায় সে ওই জিনিসটা নিয়ে অনেক কনসিয়াস হয়ে পড়ে। সে ভাবে যে আরে এরকম হলে এই বিষয়টা, মানে তার এই ঘটনাগুলা সে আপনার সাথে শেয়ার করবে, এটাতেও সে কিছুটা লজ্জাজনক বোধ করে, অকওয়ার্ড মনে করে। দেখেন, এই রুব্রিক্সটা বেসিক্যালি সিনথেসিস রেপার্টরিতে বলেন এসেছে কেন্ট রেপার্টরিতে, কেন্ট রেপার্টরি থেকে। কেন্ট রেপার্টরিতে এই রুব্রিক্সটাকে খুব সুন্দর করে দেওয়া আছে, সেটা হচ্ছে এম্বারেসড আফটার এলমেন্ট।
এলিমেন্ট আফটার এম্বারেস, এটা আমরা পড়বো হচ্ছে এলিমেন্ট আফটার এম্বারেস, মানে আগে এম্বারেস, এই মানে আগে এলিমেন্ট হবে, সরি আগে এম্বারেসড হবে তারপরে এলিমেন্ট হবে, মানে তার যে সামর্থ্য আছে সেখানে কোথাও থেকে আগে চোট পাবে, তারপরে যখন চোটটা লেগেছে তখন সে বুঝে গেছে যে এখন তার মধ্যে আর কোনো সামর্থ্য নাই, তার সামর্থ্য কিছুটা কমে আসছে, তার ওয়েল কিছুটা কমে আসছে, মানে থিমের দিকে যাচ্ছে, তার ইমেজে কিছুটা কমতে আসছে, এবার তার এম্বারাস হওয়া শুরু হবে। এম্বারাস কি? এম্বারাস হচ্ছে এম্বারাস কি এম্বারাস হচ্ছে এমন একটা জিনিস, এটা হলো দেখা যায়, উপলব্ধি করা যায়। ডিকশনারিতে দেওয়া আছে সংকোচ, শরম, বিব্রতকর অবস্থা, কিন্তু এইভাবে আপনি অর্থ বুঝতে গেলে হবে না। মূল কথা হলো ব্যক্তির মধ্যে নেগেটিভ সেল কনসাসনেসই হলো এম্বারেস। যেমন একজন বক্তা, আমাদের এখন তো বক্তব্যের মৌসুম, বিভিন্ন জায়গায় মাহফিল চলছে, তাই না? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল চলতেছে। তো এরকম একজন স্পিকার একটা স্টেজে উঠলো, স্টেজ ভর্তি লোক, যে খুব প্যাশন নিয়ে একদম ডেডিকেটেডলি, হ্যাঁ একদম, কার নাম বলবো, নাম না বলাই ভালো, কোন একজন বক্তার মতন মনে করো খুব প্যাশনেটলি তার লেকচার দিচ্ছে, 1 ঘন্টা ধরে ধুমায় লেকচার দিচ্ছে, একদম বক্তব্য দিয়ে পুরো ফাটাই দিয়েছে। এবার হঠাৎ করে একজন তার সহযোগী এসে বলছে কানে কানে, যে হুজুর আপনার না প্যান্টের চেনটা খোলা। এই যে প্যান্টের, এই সিচুয়েশনটা একটু কল্পনা করেন। তার কানে আসলো যে প্যান্টের চেনটা খোলা, বা কথার কথা যে আপনার পায়জামার না এই সেলাইটা ফেটে গেছে ঠিক মিডিল বরাবর, যে কোনো একটা সিচুয়েশন কল্পনা করেন, কি অবস্থা হবে, তার চেহারাটা একবার কল্পনা করেন। এবার সে স্টেজের পেছনে চুপি সারে যে সুন্দর করে চেনটা লাগাই নিল, আর একটা সেফটি পিন ফাটা জায়গায় লাগাই নিল। এরপর থেকে যতবারই, সরি, এরপর থেকে যতবারই সে মঞ্চে উঠবে বক্তব্য দেওয়ার জন্য, সেই স্টেজে ওঠার আগে কম পক্ষে 3 বার হলেও তার চেনটা চেক করে দেখবে। এই যে 3 বার চেক করে দেখছে, এটাই হলো এম্বারাসমেন্টের ইম্প্যাক্ট। এটা কিন্তু শরম না, ডিকশনারিতে তো দেওয়া আছে শরম, লজ্জা, তাই না? দেখেন শরম লজ্জা হলো না কিন্তু, এটা কিন্তু টিমিডিটি না, এটা বাসফুল না, এটা সেম না, এটা হলো এম্বারাসমেন্ট। সেম কি? সেম সব সময় মোরালের সাথে আসে, তুমি এমন কাজ কি করে পারলে, ছি, তুমি কিভাবে পারলে, আই সেম অন ইউ। আর এম্বারাসমেন্ট হচ্ছে একটা ছোট ধরনের অস্বস্তি, যতক্ষণ পর্যন্ত তা পাবলিকলি ভিজিবল হয় না সে ততক্ষণ কমফোর্টেবলে থাকে। এবার যখন ব্যক্তির কাছে মনে হয় যে তার ওই জিনিসটা, দুর্বলতাটা পাবলিকের সামনে চলে আসছে, তখন সে সেটাকে নিয়ে এম্বারাসমেন্ট ফিল করে। আর টিমিডিটি কি? টিমিডিটি হলো এক ধরনের সংকোচ, ওপেন হতে চায় না, আমি বলছিলাম না। এই টিমিডিটিটা কিন্তু কিছুক্ষণ পরে চলে যায়। আপনি যখন নতুন কেউ আসছে তার সামনে দাঁড়ালেন, লজ্জায় কথা বলতেছেন না, সংকোচ, এটা টিমিডিটি। কিছুক্ষণ পরে দুইজনই ইজি হয়ে গেলেন, গল্প শুরু করে দিলেন, একসাথে চা খেতে চলে গেলেন, হয় না? এটা হলো টিমিডিটি। আর বাসফুল, বাসফুল আমাদের আছে টিমিডিটি বাসফুল রুব্রিক। বাসফুল হচ্ছে একটা নেচার, এটা একটা বেসিক নেচার, সব জায়গায় থাকে, এবং এম্বারেসমেন্টের সাথে এল এম্বারেসমেন্টের সাথে কি এলমেন্ট থাকে। ঠিক আছে, একটা ঘটনা ঘটে, একটা জিনিস তৈরি হয়, এর কারণে তৈরি হয়, তারপর থেকে সে এম্বারেস হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এম্বারেসমেন্টের ডিকশনারি মিনিং হচ্ছে ফিলিং অর কজ টু ফিল আনইজ এন্ড সেলফ কনসিয়াস। দিয়ে দিচ্ছি, ডিকশনারিতে খুব সুন্দর করে দেওয়া আছে। এই ব্যক্তি যখন অন্যের সামনে আসে তখন তার মধ্যে এই ভাবনা তৈরি হয় যে সামনের জন্য আমার, ধরেন কথার কথা, মুখে একটা পিম্পল হয়েছে বা একটা ব্ল্যাক সার্কেল হয়েছে, সামনের জন্য আমার মুখের সার্কেলটা দেখছে, আমার মুখের দাগটা দেখতেছে, আমার ব্রণের দিকে তাকায় আছে, আমার নাকেরটা একটু এরকম হয়ে আছে,
আমি নাক বারবার মুছতেছি, আমার এইদিকে আমার স্টুডেন্টরা দেখতেছে, আমার স্বাস্থ্যের দিকে খেয়াল করতেছে। এই যে এক ধরনের সেলফ কনসিয়াস তৈরি হচ্ছে, এবং সেখানে এক ধরনের অকওয়ার্ড ফিলিংস থাকতেছে, অকওয়ার্ড ফিলিংস থাকতেছে। হ্যাঁ, এটা কি করতেছে? দ্য সেম ইউ ফিল হোয়েন ইউ ইনঅ্যাকুরেসি অর গিল্ট ইজ মেড পাবলিক। ডিকশনারিতে দেওয়া আছে। এই সেম থেকে আসে? সেম, সেম মোরাল থেকে আসে। হ্যাঁ, তাহলে এটা সেম না। সেম কোনটা? যেটা মোরালের মধ্যে তৈরি করে। আর এমবারাস হচ্ছে এমন একটা স্টেট, ব্যক্তি এখানে এমন একটা অভিজ্ঞতা অর্জন করে, তার কাজ তার কাছে মনে হয় যে সামাজিক ভাবে বা প্রফেশনালি এটাকে গ্রহণ করা হচ্ছে না, গ্রহণযোগ্য হবে না, এবং এটা তাকে অস্বস্তির মধ্যে ফেলে দেবে। তখনই হচ্ছে এমবারেস হয়। বুঝতে পারছেন? তাহলে এমবারেস আর সেম কাছাকাছি হলেও কিন্তু কাছাকাছি না। মনে হবে আপনার কাছে যে খুব কাছাকাছি, কিন্তু কাছাকাছি না। সেমের সাথে মোরাল যুক্ত থাকে। আমার লজ্জা হওয়া উচিত, তাকে দেখলে আমার লজ্জা হয়, তোমার কাছ থেকে এটা আমি আশা করি। এগুলো হলো সেম। আর এম্বারেস কি? এম্বারেস হচ্ছে সোসাইটির সাথে সম্পর্কযুক্ত। আমি যেটা করেছি এটা সমাজ গ্রহণ করবে না, অন্য লোক গ্রহণ করবে না। বিয়ে বাড়িতে আপনি একটা উল্টা পাল্টা, ধরেন যে ঘরে পড়া কাপড় পরে গেলেন, শাড়ি পরে গেলেন, বা একটা শার্ট পরে গেলেন, টি শার্ট পরে গেলেন, এ বলে এই তুই এটা কি পরে আসছিস, এটা হলো এম্বারেসড। এটা কিন্তু মানে মোরালি রঙের থেকে বেশি হলো সোসাইটি কিন্তু এটাকে গ্রহণ করতেছে না। তো এম্বারেসে থাকা ব্যক্তি তিনটা চিন্তা করে। একটা হলো, ডিড এনিওয়ান সি মি টু ডু দ্যাট? অন্যরা কি আমাকে এটা করতে দেখেছে? এভরিওয়ান স মি টু ডু দ্যাট? সবাই কি আমাকে এটা করতে দেখেছে? আই উইল জাস্ট অ্যাওয়্যার ফর এভার। তো যাক, আমি একটা কেসের কথায় আসি। এম্বারেসমেন্ট নিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কি বললাম? সেম আর এম্বারেস বা অকওয়ার্ড, এই কি বলে, টিমিডিটি, এগুলো কিন্তু এক জিনিস না, এগুলো আলাদা আলাদা। কিন্তু যখন আপনি ডিকশনারিতে অর্থ খুঁজতে যাবেন, সবগুলোর অর্থ এক। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি বুঝি। একটা পেশেন্ট আসছেন, উনিও বেসিক্যালি ডাক্তার সাহেব, প্রাইভেট প্র্যাকটিস করেন, তার ভালো চেম্বার আছে, ভালো রুগী আছে। তো দেখেন, আপনারা খেয়াল করেন কিনা জানি না, আমাদের এইদিকে হয়, আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের কিন্তু কিছু সিজন থাকে, কোন সিজনে অনেক রুগী হয়, বুঝছেন, অনেক রুগী, মানে নর্মালের তুলনায় দ্বিগুণ তিনগুণ রুগী হয়। আবার কিছু সিজন থাকে যে সিজনে পেশেন্ট কিন্তু ওরকম হয় না, রুগী কিন্তু ওরকম হয় না, বিশেষ করে শীতকালে। এরকম সময়গুলাতে আরো দিন যাবে, জানুয়ারি, ডিসেম্বর, এই সময়গুলোতে রুগী কিন্তু অনেক কম হয়। আপনাদের হয় কিনা জানি না, কিন্তু আমার এটা জেনারেল একটা কনসেপশনে বলতেছি। তো এই ভদ্রলোকের শীতে শুরুতে পেশেন্ট কম হওয়া শুরু হলো। এটাতে তার আর্নিং কমে গেল, বিজনেস কমে গেল। এবার তার কষ্ট হওয়া শুরু হলো। কেন বেশি কষ্ট শুরু হলো? কারণ সে কিছু লোন নিয়ে রেখেছিল। হ্যাঁ, তার একটা লোন নেওয়া ছিল, যেটার কিস্তি তাকে মাসে মাসে পরিশোধ করতে হতো। আর পেশেন্ট এই শীতের মধ্যে তার ডিজায়ার লেভেলে সে, এই মানে এই ডাক্তার সাহেব তার ডিজায়ার লেভেলে সে পেশেন্ট পাচ্ছিল না, মানে তার ইনকাম হচ্ছিল না। মাসে মাসে ঋণ, মানে কিস্তি পরিশোধ করতে হয়, ফ্যামিলি চালানো, বাচ্চাদের চালানো, অনেক বিষয় আছে। এবার হলো কি, তার রিং ওয়ার্ম মানে কি, দাঁতের প্যাচ শুরু হয়ে গেল। এখানে শুরু হলো, হয়ে এটাকে বড়, সে নিজে নিজে খেয়েছে প্যাসিলিনাম, মানে টিউবারকুলিনাম, আর কি কি সব খেয়েছে, এই বড় হয়ে গেছে, প্যাচ তৈরি হয়ে গেছে। তো ওগুলো এখন ফেসের মধ্যে দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। এখন তিনি চিকিৎসা করার জন্য আসলেন। তখন তিনি কিভাবে কথা বলতেছেন দেখেন। তিনি বলছেন যে, স্যার, আমি নিজে ডাক্তার, আর আমার মুখে এগুলো বের হয়েছে, এটা দেখতে কেমন লাগে?
অনেকে বলে না কাটিং নোজ, আপনার কি বলে আর্সেনিকের একটা রুব্রিক্স আছে না, এই মানুষ কিন্তু চিন্তা না করে ওই আর্সেনিক দিয়ে দেয়। তো এই ভদ্রলোক কি বলছে, বলছে যে স্যার আমি নিজে ডাক্তার, আর আমার মুখে এগুলো বের হয়েছে, এটা দেখতে কেমন লাগে। পেশেন্ট এসে যখন বলে যে ডাক্তারের মুখে দাঁত হয়েছে, এটা কেমন কথা, এই যে কেমন লাগে বা কেমন কথা, এই কেমন লাগে এই বলার স্টাইল, এটাই হলো এম্বারাসমেন্ট। দেখতে কেমন লাগে, এটাই হলো এম্বারাসমেন্ট। এক ঝলকে আপনি এই জিনিসটা জানলেন, তো এবার দেখবেন এক ঝলকে তার ফেস দেখলে বুঝতে যাবেন যে সে এম্বারাসমেন্ট করতে। এম্বারাসমেন্ট হচ্ছে অবজারভেটরি রুব্রিক্স, আপনাকে দেখে বুঝতে হবে। রুগী এসে কথা বলবে আর আপনি নিয়ে নেবেন তা কিন্তু না। তো এটা যদি অন্য কোনো মেডিসিনের ক্ষেত্রে হতো, অন্য কোনো মেডিসিন যদি ধরেন স্টামোনিয়ামের হতো, তাহলে কি বলতো স্টামোনিয়ামের মুখে এরকম প্যাচ হয়েছে, গোল গোল রিং ওয়ার্মের এখানে এখানে, কিভাবে হলো স্যার, কেমন করে হলো স্যার, ভবিষ্যতে কিন্তু আমার ক্যান্সার ট্যান্সার হয়ে যাবে না স্যার, এটা হবে না তো, ওটা হবে না তো। এই যে কথা বলার স্টাইল, এই কথা বলার স্টাইলটাই কিন্তু আলাদা। আর এই সালফার পেশেন্টের মাথার মধ্যে কিন্তু টেনশন নাই, এটা থেকে কি হয়ে হবে কি হবে না, এটা থেকে মরে যাব কি মরে যাব না, এটা কিন্তু তার মাথার মধ্যে নাই। সে কি বলতেছে, এটা দেখতে খারাপ লাগছে, হ্যাঁ এর জন্য আমার জান চলে যাবে, আমার বড় কিছু হয়ে যাবে, এরকম না। বলছে স্যার কেমন দেখায়, কেমন লাগে। অনেক রুগী এসে বলে, অনেকে ইয়ে করে বলে যে স্যার আমার এই হাঁটু ব্যথা করে, আমি এভাবে বসে থাকি, আমি এভাবে ধরে ধরে চলি, অফিসের লোকজন যখন দেখে আমার দিকে তখন কেমন লাগে বলেন, তখন কেমন লাগে বলেন, এই যে কেমন লাগে বলেন, এটা হলো এম্বারাসমেন্ট, কেমন লাগে বলেন। হ্যাঁ, তো এই ধরনের এম্বারাসমেন্ট আমরা কিন্তু সালফারের মধ্যে দেখতে পাই, আপনি দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন। তো তাহলে আমরা কি দেখলাম, প্রথমে সালফার অ্যাবান্ডেন্স ছিল, ওয়েলথ ছিল, তারপরে টিন হওয়া শুরু করলো, প্রভার্টির ভয় তৈরি হলো। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই জার্নিটা অ্যাবান্ডেন্স, ওয়েলথ, তারপর ধীরে ধীরে কমতে কমতে থিন হওয়া শুরু হলো, প্রভার্টির ভয় তৈরি হয়ে গেল। তাহলে সে প্রথম স্টেজে যখন অ্যাবান্ডেন্স ছিল, যখন তার মধ্যে ওয়েলথ ছিল, তাহলে প্রথমে সে কিন্তু গ্রেস ফিলিং এর মধ্যে ছিল। গ্রেস, গ্রেস, গ্রেসটা কি, গ্রেসটা হলো আমি কত ভালো কাজ করতাম, রুগী এসে বলে, আমি এই করতাম 10 বস্তা, 100 বস্তা ট্রাক থেকে আমি নামাতে পারতাম, লোকজনদেরকে এটা দিতাম ওটা দিতাম, বিলাতাম, মাস্তি করতাম, ফুলে ফুর্তিতে থাকতাম, আর নিয়ে যাও চিল করো, এইভাবে চলতাম। এটা হলো গ্রেস ফিলিং। এই যে গ্রেস, এই গ্রেস আপনারা দেখতে পাবেন। এখন আপনার কাছে যখন আসবে তখন আর গ্রেসে থাকবে না, তখন আপনি দেখতে পাবেন হচ্ছে ডেলুশন, disgraced that she is, delusion disgraced that she is। তারপরে কি আমরা কি বুঝি, একজন রাজা, হ্যাঁ একজন রাজার মতন, তার ভয় নাই। হ্যাঁ আমরা একটা উদাহরণ ইয়ে করেছিলাম যে ধরেন যে একটা হাতির পাল যাওয়া দেখেছেন, হাতি যখন ইয়েতে আমরা দেখি যাচ্ছে, হাতি কোনো ইয়ে নাই, একদম হেলে দুলে যাচ্ছে, বাড়ি খাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, দেখা দেখি না, আরামে চলছে, কোনো প্রকার বাধা নাই। এই যে বাধাহীন ভাবে চলা, এটা হলো গ্রেস। বাধাহীন ভাবে চলা হচ্ছে গ্রেস। এখানে একটা স্টাইল থাকে, সেই স্টাইল নিয়ে অগ্রসর হচ্ছে গ্রেস। আর যখনই চোট পাইলো তখনই সে ডিসগ্রেসড হয়ে গেল, তখনই সালফারের কষ্ট শুরু হয়। ডিসগ্রেসড নিয়ে একটা ছোট্ট কেসের অংশ শেয়ার করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা
পেশেন্ট আসছিল, ইনফ্যাক্ট এটাও আমার আমার ক্ষেত্রেও প্রযোজ্য, আমারও আহ, এই জিনিসটা হয়েছিল, এরকম ছিল আর কি। আমাকে একটা সময় স্কুল লাইফ আমাকে বলো তো গণিতবিদ, তো যাক আমার কাহিনী বলতেছি না, আমি এই পেশেন্টের কথা বলতেছি। এই পার্সনটা নিজেকে একদম ম্যাথমেটিক্স এর কিং অফ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স এর রাজা মনে করত। হ্যাঁ, তার বাবা আবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। প্রফেসর, শুধু প্রফেসর না, ম্যাথমেটিক্স এরই প্রফেসর, প্রফেসরের বেটা, তার মানে ম্যাথের প্রফেসরের বেটা, সে নিজেকে ম্যাথমেটিক্স এর রাজা মনে করে। এই জন্য সে ভাবতো যে গণিত হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্স বা যে কোনো গণিত বা যেগুলো তারা তুড়ি দিয়ে সে উড়াই দিতে পারবে, এমন এমন নিয়মে সে অঙ্ক করবে, এগুলো কোনো বিষয়ই না, যে কোনো প্রবলেম সে সলভ করে ফেলবে মুহূর্তের মধ্যে। তাহলে তার প্রবলেম হলো কি, তার প্রবলেম সে কখন আসলো, তার এলিমেন্টটা কোন জায়গায় থেকে হলো, সে যখন পরীক্ষা দিল, পরীক্ষাতে গণিতেই ফেল করলো। বুঝতে পারছেন সিচুয়েশনটা কন্ট্রোল করা, সে হলো গণিতের রাজা, সব তুড়িতেই যে কোনো ম্যাথমেটিক্স করে ফেলতে পারে, আমি গণিতবিদ, আর আমি যে টেস্ট পরীক্ষায় গণিতে করলাম ফেল। সিচুয়েশনটা কল্পনা করেন, আমি যে নিয়মগুলাতে মানে প্রচলিত ধারার বাইরে যে নিয়মে অঙ্কগুলাকে করতাম, জ্যামিতি গুলা করতাম, স্যাররা চিন্তা করতো অনেকক্ষণ ধরে ভেবে চিনতে, না উত্তর তো ঠিক আছে কিন্তু এটা এই কিভাবে করলো। তো এইরকম একটা বিষয় এই পেশেন্টের মধ্যে, এই ছেলে করলো হলো গণিতে ফেল। তাহলে এই পুরা তার সিচুয়েশনটা যদি আপনি ক্যালকুলেশন একটা সরলীকরণ করেন, তাহলে কি ছিল, সে অনেক জানতো, ওয়েলথ অনেক ইয়ে ছিল, তার মানে সে ঠিক ছিল, ঠিক থেকে সে ফেল করে থিন হয়ে গেল। যখন সে ঠিক ছিল মানে সে গ্রেসে ছিল, এই গ্রেস থেকে সে ডিসগ্রেসে হয়ে গেল। বুঝতে পারছেন? এটাকেও আমরা রুবলিশ শেখানোর জন্য বললাম, এটা আপনাকে নিতে হবে তা না, এরকম আমরা পাই। দেখেন আরেকটা উদাহরণ দিই, এটাও আমার শেখা শোনা জায়গা, সেটা হলো দেখেন আমাদের ইয়ের কথা চিন্তা করেন, আপনারা সিনেমা টিনেমা দেখেন কিনা। আমরা জসিম, জসিমের সিনেমা তো দেখেছি, জসিম মারা গেছেন। জসিমের কিন্তু, জসিম কিন্তু খুব ভালো কি নাচ করতে পারতো, আমার এখন মনে পড়ছে না। সে কিন্তু সেরকম না, হাত ইয়ে করছে, মুদ্রা, হ্যাঁ পুরা সে ড্যান্স করতেছে, যে গ্রেসফুলি নাচতেছে, হ্যাঁ, আর দর্শকরা কিন্তু সিটি ইয়ে করতেছে, একটু এরকম করে ইয়ে করতেছে, এরকম করে ইয়ে করতেছে। ওই নাচটা কিন্তু হচ্ছে না, মিঠুন চক্রবর্তী যেরকম নাচে, বা এখন ধরেন অন্য নায়ক যারা, সাকিব খান বা আমাদের সালমান খান বা শাহরুখ খান যে স্টাইলে নাচে সেরকম না, কিন্তু সে গ্রেসফুলি হাত নাড়াচ্ছে, আর লোকজন সিটি কি নাচ নাই দিচ্ছে, ছোট ছোট স্টেপ, কিন্তু সে নাচতেছে, জনগণ আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। এটাই হলো গ্রেস। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা আম, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা জায়গা, আরেকটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করতে চাই, অল্প করে করব, এটাকে আবার বিস্তারিত আলোচনা করব। সেটা হলো যে এই সালফাররা হয় খুব পার্সিভারেন্স, খুব পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি, আমরা ডিকশনারি দেখলে দেখবো যে পার্সিভারেন্স মানে হচ্ছে অধ্যবসায়। আসলে পার্সিভারেন্স মানে হওয়া উচিত দৃঢ়তা পূর্ণভাবে লেগে থাকা। আমাদের চেম্বারে এরকম অনেক পেশেন্ট আসবে, আপনার চেম্বারে আসে, আপনি ওষুধ দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই তাকে, আমাদের তো ওষুধ, যে কোনো ওষুধ দিলে কিছু না কিছু তো আরাম পায়, সে ওইটুকুই আরাম পায়, কিন্তু সে কোনোভাবে ঠিক হচ্ছে না। তারপরেও আপনার কাছে আসছে, বারবার ওষুধ দিতে আসছে, চেষ্টা করেই যাচ্ছে, বারবার ফেলিওর হওয়া সত্ত্বেও সে চেষ্টা করছে। এটাই হলো পার্সিভারেন্স। আর আমরা সালফারে কি দেখলাম, সালফার পার্সনের মধ্যে আমরা রেভারেন্স পাবো, তাহলে পার্সিভারেন্স প্লাস রেভারেন্স নিয়ে সালফার আপনার কাছে আসবে। ডাক্তার সাহেব ভালো হতে কিছুটা সময় লাগবে, আমি আছি আপনার সাথে, আপনি ওষুধ দেন, আপনি দেন আমি খেয়ে যাব, কতদিন লাগবে স্যার, আপনি দেন আমি আছি, আপনি ওষুধ দেন না আমি ঠিক হয়ে যাব। আপনি ভাবতেছেন যে 5 বার 7 বার ওষুধ দিলেন, দিয়ে কোনো কুল কিনারা হচ্ছে না,
স্যারকে ফোন দিলেন, আরেকজনকে ফোন দিলেন, তাদের পরামর্শে দুটো মেডিসিন দিয়েও কাজ হচ্ছে না, আপনি তাকে ছেড়ে দিবেন ভাবতেছেন, আর সে বলতে ডাক্তার সাহেব আপনি ওষুধ দেন। তার মানে কি সে আপনার লো স্পিড, আপনার স্পিডে আপনাকে সে লিফট করতেছে, আপনাকে সে তুলে ধরতেছে, আপনাকে পুরা উৎসাহিত করতেছে। সে কখনোই কিন্তু রেফারেন্স, সে কখনো আপনাকে ইনসাল্ট করবে না। এটা শুধুমাত্র আপনারা সালফারেই পাবেন। সে বারবার আপনাকে উৎসাহ দিবে, ডাক্তার সাহেব ঘাবড়ায়েন না, আমি আছি আপনার সাথে, আরেকটু চেষ্টা করেন, আরেকটু দেখেন, আপনি আমাকে ওষুধ দেন, ঠিক হয়ে যাবে, আপনি আমাকে ওষুধ দেন, ঠিক হয়ে যাবে। তো যাক, একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমার কাছে একটা পেশেন্ট আসছিল, ওনার ইউরিনারি ট্র্যাকে প্রবলেম ছিল, পেশাবের প্রস্টেটেরও ঝামেলা ছিল, অনেক কষ্ট হতো, মাঝে মধ্যে প্রস্রাব হতেই চাইতো না, তখন ক্যাথেটার লাগাতে হতো। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার এটা নিয়ে কি চিন্তা কাজ করে, কি ভাবনা হয়? রোগী বলছে, না না, সালফার রোগী তো বলবে না, সে ভালো ওয়েল দেখাবে। তো বলতেছে, না না না, এরকম কোনো চিন্তা নেই, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ। তো তারপর পরেই সে তার ফ্যামিলি মেম্বারদের কথা বলতেছে যে, আপনার কে কে আছে? তো বলতেছে যে, আমার ডাক্তার সাহেব, আমার ছেলে, ছেলের বৌমা দুজনই ডাক্তার, আমি আর চিন্তা করবো কেন? ডাক্তার থাকতে আমার চিন্তা করার কিছু আছে? আমি বললাম যে, তাহলে আপনি হোমিওপ্যাথি খেতে আসছেন কেন? এলোপ্যাথি ডাক্তার আমার কাছে আসার কথা কেন চিন্তা করলেন? তো তার বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, সে কিন্তু মোটে প্যানিক না, খুব রেভারেন্টলি খুব সুন্দরভাবে কথা বলতেছে। হ্যাঁ। তো এটা একটা বড় সমস্যা, কিন্তু মানে ক্যাথেটার লাগাতে হচ্ছে, সমস্যা অনেক, কিন্তু তারপরে সে প্যানিক হচ্ছে না, কারণ সে ওয়েলতে আছে। সে বলছে যে, ডাক্তার সাহেব আপনি আমাকে ওষুধ দেন, আমি খেয়ে দেখি, আমাকে ওষুধ দেন, কিছু ওষুধ দেন, আমি খেয়ে দেখি। আমরা একসাথেই দেখি, একসাথেই কাজ করি, একসাথেই খাই, আপনার সাথে পরামর্শ করেই চলি। এই যে একসাথে দেখি, মানে সে আপনাকে সাথে নিয়ে লেগে থাকে। আপনি আগে যদি বলেন যে, না ঠিক আছে আপনি অন্য কোথাও যান, না আপনি এত টেনশন করছেন কেন, আমি আছি আপনার সাথে, চেষ্টা করেন, হবে। আপনাকে সাথে নিয়ে সে পার্সিভারেন্স হয়ে লেগে থাকবে। আপনার মধ্যে যাতে এই টেনশন না আসে যে আমি এটা ঠিক করতে পারতেছি না, সালফার অনেক কষ্ট বেড়ে গেছে, আপনার কাছে এসে চিল্লাবে না, এরকম চিল্লানোওয়ালা লোক কিন্তু সালফার না। তার এই যে ওয়ার্ড, তার এই এক্সপ্রেশন, হ্যাঁ, সেটা সেটা আমরা পার্সিভারেন্স পাওয়া যাবে তার এই ওয়ার্ডের মধ্যে থেকে। সে ধাক্কা খাচ্ছে, ব্যথা পাচ্ছে, চোট পাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে, আবার নিচু হয়ে যাচ্ছে, আবার চেষ্টা করছে। সে চেষ্টা চালিয়ে যাওয়াটা কোনোভাবে ছাড়ে না। সালফার আপনাকে অনেক সময় দিবে। এই সালফারের এই পার্সিভারেন্সের সাথে রোগীর বক্তব্যের মধ্যে আরো কিছু জিনিস চলে আসে, এরা খুব হোপফুল, খুবই আশাবাদী, খুবই অপটিমিস্টিক, এদের মধ্যে পজিটিভনেস থাকে। এগুলো আপনি সালফারের রন্ধে রন্ধে, শিরায় শিরায় আপনি দেখতে পাবেন। এগুলোর উপরেই তার স্ট্রেংথ, তার শক্তি, এগুলোই তার মনোবলকে নির্দেশ করে। এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে পেশেন্ট পার্সিভারেন্সের সাথে কি করবে? আপনাকে রেফারেন্স দিবে, রেফারেন্স দিবে। হ্যাঁ, এইটা মাথার মধ্যে রাখবেন। না না ডাক্তার সাহেব, সময় নেন, আমি তো আছি, আপনি টেনশন করবেন। আরে আমি তো আছি, আমি চিন্তা করতেছি না, আপনি আপনি চিন্তা করেন, আপনি ভাবেন দেন, আমি খাই, আমি খাবো, আপনি দেন না, কতদিন দেবেন, আমি খাচ্ছি। রুগীরা এসে কথা বলে, অনেক রুগী এসে কথা বলে, পার্সিভারেন্সের সাথে রেফারেন্স। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন।